মানুষের চিকিৎসা সেবাকে আরও বেশি সুন্দর করার জন্য আমার মনে হয় যে একটা দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা বিদেশীয় ডিগ্রি থাকা উচিত। এই কারণে যে একই সাথে আপনি দেশ এবং বিদেশে এই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো কীভাবে হচ্ছে, কতটা আধুনিক হচ্ছে দিন দিন চারপাশের বিশ্ব, সেটা আপনি আইডিয়া করতে পারবেন। সমাজে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশনে ওষুধের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি টু দ্য পয়েন্টে ওই ডিজিজ সম্পর্কে জানতে পারবেন বা টু দ্য পয়েন্টে আপনার নলেজ থাকবে, তখন দেখবেন আপনার ওষুধের সংখ্যাটাও কমে আসবে। এটা আলটিমেটলি কিন্তু পেশেন্ট বেনিফিট। তাহলে আপনার নলেজটা একই কথা, যে নলেজ যত বাড়বে আপনার ট্রিটমেন্ট তত সুন্দর হবে, মানুষ তত বেশি আপনার থেকে উপকৃত হবে। বিভিন্ন ডিজিজ প্রসেস, তার প্যাথোলজি, তার ফিজিওলজি, এগুলো আরও ডিটেল জানার জন্য আমার কাছে মনে হয়েছে যে USMLE স্টেপ 1 যেটা ইউএসের পরীক্ষা, এটার বিকল্প নাই। কিছু ডিজিজ অ্যারাউন্ড 40 to 50% ডিজিজ কিন্তু নতুন, যেটা আমাদের বাংলাদেশে নাই, সেটা সম্পর্কে কিন্তু আমার একটা জ্ঞান লাভ হচ্ছে। এবং MRCPর জন্য যে নাইস গাইডলাইন আছে, যেটা বিদেশীয় গাইডলাইন, তাহলে বিদেশে এই সেম প্রসেসের সেম ডিজিজের কী ট্রিটমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমরা MRCP যখন আমরা প্রিপারেশন নিই তখন কিন্তু আমরা জানতে পারি। বাংলাদেশে কিন্তু MRCP, MRCS, MRCOG, MRCP-CH এগুলো সম্পর্কে মানুষের একটা আইডিয়া আছে, BMDC রিকগনিশন আছে, এবং আপনি সব মিলে ভালো করবেন। USMLE স্টেপ 1 বা USMLE যেহেতু একটা লাইসেন্সিং এক্সাম, সুতরাং লাইসেন্সিং এক্সামে আপনি যদি যুক্তরাজ্যের দিকে ধাবিত না হন, তাহলে লাইসেন্সিং এক্সামে মানে যাইতেই হবে এমন খুব বেশি জরুরি না, প্রয়োজনীয়তা নেই। ভালো চিকিৎসা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য, দক্ষ চিকিৎসকের ভূমিকা পালন করার জন্য একটি ডিগ্রি যথেষ্ট। অবশ্যই আমার বাংলাদেশে এমন কিছু আছে, বা বাংলাদেশের ডাক্তারদের মধ্যে আমার যে ব্রিটেনের যারা নীতি নির্ধারকরা, তারা এমন কিছু দেখছেন যার ফলে তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মতো দেশে কিন্তু একটা MRCP পেসেস সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। MRCP পাস করাই যে পেসেস সেন্টার থেকে MRCP কমপ্লিট হয়ে যায়, কিন্তু তারা হয়তো চিন্তা করেছে যে আমাদের মধ্যে এমন কিছু আছে যার জন্য তারা কিন্তু পেসেস সেন্টার চালু করেছে। আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2022 সালের জুলাইয়ে আমি আমার ইন্টার্ন শেষ করি। এরপরে আমি ঢাকাতে আসি। তো ঢাকাতে আসার পরে আমার প্রথম টার্গেট ছিল যে আমাকে যে কোনো একটা এন্ট্রান্স এক্সামে কিন্তু আমাকে এন্ট্রি নিতে হবে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ আমি বলব যে আর্লি যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু আর্লি এক্সিট একটা বিষয় আছে। আমাদের ডাক্তাররা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চেষ্টা করেন অথবা BCS এর জন্য চেষ্টা করেন। তো তারপর দেখে আমি তারা হতাশ হয়ে যান। অনেকে দেখা যাচ্ছে BCS এর যে জার্নি, এটা একটা লম্বা জার্নি, 3 বছরের একটা জার্নি অলমোস্ট। তো এই 3 বছর জার্নিতে অনেকে তাদের যে স্ট্যামিনা সেটা ধরে রাখতে পারে না। সুতরাং অনেক সময় দেখা যায় যে তারা একটা সময় হতাশ হয়ে যায়। এরপরে অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন, কোনো সময় FCPS, কোনো সময় MD। তো নানান রকম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরেও অনেকের হয়তো চান্স হয়ে যায় আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু এই চান্স পাওয়া থেকে অনেকটা পিছিয়ে থাকেন, বা যে কোনো কারণে হতে পারে, সেটা ফ্যামিলিয়াল ক্রাইসিস বা অন্য কারণে হতে পারে, তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্সটা ঠিকমতো নিতে পারেন না, বা নিতে অনেক দেরি হয়ে যায়। তো যখন এই পোস্ট গ্র্যাজুয়েশন এন্ট্রান্সটা নিতে দেরি হয়ে যাচ্ছে তখন দেখা যায় যে তারা কিন্তু এক ধরনের তাদের মধ্যে হতাশা কাজ করে। তো আমি যখন 5th ইয়ার ফাইনাল ইয়ার এই টাইমটাতে আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে দ্রুত একটা এন্ট্রান্স এক্সামে ঢুকতে হবে, এবং তার জন্য যা যা করা প্রয়োজন ইন্টার্নি লাইফ থেকে শুরু করে তার পরবর্তী সময়ে আমি কিন্তু সেটা করার চেষ্টা করেছি। এবং আমি বিভিন্ন হসপিটালে ডিউটি বা খ্যাপ যেটাকে বলেন আপনারা, সেটার মধ্যে আমি না থেকে আমি টানা 6 মাস আমার টার্গেট ছিল, আমি টানা 6 মাস সময় নিয়েছি এবং পড়াশোনা করেছি, এবং আমি মনে হয় তারপরেই পরীক্ষাগুলো দেই। আমি 2023 জানুয়ারিতে FCPS পার্ট 1 এন্ট্রান্স এক্সাম দেই। 3, 4 এবং 5 তারিখ আমার পরীক্ষা ছিল। তো এন্ট্রান্স এক্সামে আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ পাশ করি FCPS পার্ট 1 কার্ডিওলজিতে। এরপরই ঠিক একই বছর একই মাসে, মানে 2023 25 তারিখে আমার MRCP পার্ট 1 পরীক্ষা ছিল। তো আমি MRCP পার্ট 1 পরীক্ষায়ও পাশ করি। ফেব্রুয়ারিতে আমার রেজাল্ট হয়, আমি পাশ করি। তারপরে আমার মনে হলো যে না, আসলে আপনি যখন পড়া শেষ করে ফেলবেন, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপনার প্রিপারেশন হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে যে কোনো পরীক্ষায় বসলেই হয়তো আপনার একটা কিন্তু ইনিশিয়েশন যেটা আমি বলবো, সেটা কিন্তু সবার জন্য এই প্রস্তুতিটা কিন্তু হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে আমি ডিপ্লোমা পরীক্ষাটা দিতে পারি। আবার ডিপ্লোমা কিন্তু কম সময়ে শেষ করা যায়, অনেক ডাক্তার বা আমার যারা সিনিয়র স্যাররা আছেন তারা বলেছেন। তো সুতরাং আমি কিন্তু ডিপ্লোমা পরীক্ষাও দিই মার্চে, এবং আল্লাহর রহমতে ডিপ্লোমাতেও আমি কিন্তু পাশ করি। ডিকার্ড কার্ডিওলজি কোর্সে BSMতে আমি চান্স পাই। এরপরে হচ্ছে সিনিয়রদের পরামর্শের ভিত্তিতে এবং মানে ওভারঅল সব কিছুর উপরে একটা বেসিস করে একটা সিদ্ধান্ত নেই যে না, আসলে ডিপ্লোমাতে কম সময়ে শেষ হয়ে যায়, তো আমার একটা বড় ডিগ্রি প্রথমে করা উচিত, যেহেতু আমি অনেক জুনিয়র এবং সবাই আমাকে পরামর্শ দেয় যে ডিপ্লোমা পরে তুমি করতে পারবা, তো জুনিয়র লেভেলে তোমার মনে হয় একটা বড় ডিগ্রি দিয়ে শুরু করা উচিত। এই জের ধরে আমি কিন্তু নভেম্বরে রেসিডেন্সি পরীক্ষা দিই MD কার্ডিওলজি। তো MD কার্ডিওলজি কোর্সে আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, যেটা NICVD তে আমি চান্স পাই। এরই মধ্যে আমার বন্ধুরা দেখলাম যে তারা আর্মিতে পরীক্ষা দিচ্ছে,
তো স্বাভাবিকভাবে আমার মনে হলো আমি একটু পরীক্ষা দেই। তো আর্মিতে পরীক্ষা দিতে গিয়ে আমি তো ভাবছি যে আমি আসলে অ্যাজ ইউজুয়াল রেড কার্ড পাবো বা আমি চান্স পাবো না, স্বাভাবিক। আমার ওইরকম খুব বেশি ডেডিকেশন বা ডিভোশন কোনোটাই ছিল না। আমি পরীক্ষা দিতে যাই, তো আমি দেখলাম যে না, আমি কিন্তু আর্মিতে কোয়ালিফাই করে ফেলি এবং আইএসএসবি যে পরীক্ষা হয় 4 দিনে, আইএসএসবি পরীক্ষায় আমি পরীক্ষার শেষ দিনে আমি কিন্তু গ্রিন কার্ড পাই। তো এখানে একটা দোদুল্যমান অবস্থায় পড়ে যায় যে আসলে কী করব। তো এটাও আমার জীবনের একটা অংশ ছিল। তো এইভাবে আমি সামনে আগাই এবং পরবর্তীতে আমার নলেজ এবং আমি আমার নলেজটাকে আরও বেশি ব্রডেন করার জন্য এবং আমার যে জ্ঞান বা আমি আরও যাতে বাংলাদেশের মানুষের জন্য ভালো চিকিৎসা সেবা দিতে পারি, এই জন্য বিভিন্ন ডিজিজ প্রসেস, তার প্যাথোলজি, তার ফিজিওলজি, এগুলো আরও ডিটেল জানার জন্য আমার কাছে মনে হয়েছে যে ইউএসএমএল স্টেপ 1 যেটা ইউএসের পরীক্ষা, এটার বিকল্প নাই এবং আমি এটার জন্য প্রস্তুতি নিতে থাকি এবং আমি রিসেন্টলি ইউএসএমএল স্টেপ 1 পাস করি। তো এটাই ছিল আসলে আমার টোটাল জার্নিটা এবং এভাবে আমি শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই, তার জন্য অবশ্যই আগে আমার নলেজটা খুব বেশি স্ট্রং হওয়া প্রয়োজন। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য আসলে যেকোনো একটি বড় ডিগ্রি হতে পারে, সেটা এফসিপিএস হতে পারে, সেটা এমডি হতে পারে, সেটা ডিপ্লোমাও কিন্তু অনেক ভালো একটা আমি বলবো, পোস্ট গ্রাজুয়েশন আমি বলবো। তো একটা ডিগ্রি যথেষ্ট হয়। আসলে আমার কেন এই বড় ডিগ্রি নেওয়ার পিছনে, এতগুলো ডিগ্রি নেওয়ার পিছনে আসলে কারণ কি, সেটা আমি একটু বলতে চাই সবাইকে। সেটি হচ্ছে, আমি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিই কার্ডিওলজিতে, তখন আমি আসলে একটু অ্যানালাইসিস করলাম যে আসলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়ার পরে আমার যে নলেজ বা আমার যে জ্ঞানটা, এটাকে আরেকটু বাড়ানো যায় কিভাবে। এবং আমার মানে মেডিকেল লাইফ থেকেই আমার ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে পড়ার খুব ইচ্ছা। তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে পড়ার জন্য এফসিপিএস এর পাশাপাশি আমি আর কি করতে পারি? তখন কিন্তু আমি একটা ভালো পরামর্শ পাই। আমার যারা সিনিয়ররা আছেন বা আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, তারা আমাকে পরামর্শ দেয় যে এফসিপিএস কার্ডিওলজি অবশ্যই ভালো এবং তার পাশাপাশি যদি এমডি কার্ডিওলজি করা যায় এবং সেটা যদি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ঢোকার সম্ভব হয়, তাহলে কিন্তু সেখানে অনেক বেশি কাজ করার সুযোগ আমি বলব। মানে তারা যেটা আমাকে পরামর্শ দিয়েছেন। তো আমি এরই জের ধরে আমার কাছে মনে হয়েছে যে না, তাহলে আমাকে কিন্তু এমডি কার্ডিওলজি কোর্সে আমি যদি চান্সটা পাই এবং আমি সেখানে অনেক বেশি কাজ করার সুযোগ পাবো এবং এফসিপিএস এর পাশাপাশি এমডি 2টা ডিগ্রি যদি আসলে থাকে, তাহলে সবার একটা অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই 2টা ডিগ্রি আমি করতে পারি। আমি চেষ্টা করছি এবং আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। এবং আরেকটা জিনিস আমি বলবো যে এখানে এমআরসিপির একটা বিষয় আছে। কারণ কি, আমার কাছে মনে হলো যে আমি যখন শুধুমাত্র দেশীয় ডিগ্রির মধ্যে থাকতেছি বা দেশীয় ট্রেনিংয়ের মধ্যে থাকতেছি, তখন আমি দেশের ডিজিজ বা এই সম্পর্কে আমার একটা আইডিয়া হচ্ছে। কিন্তু আপনি খেয়াল করবেন, যারা এমআরসিপিতে প্রিপারেশন নিচ্ছেন বা এমআরসিপি যারা পাস করেছেন বা পার্ট 1 পাস করেছেন, তাদের জন্য আমি বলবো, তারা কিন্তু দেখবেন যে কিছু ডিজিজ অ্যারাউন্ড 40 to 50% ডিজিজ কিন্তু নতুন, যেটা আমাদের বাংলাদেশে নাই। সেটা সম্পর্কে কিন্তু আমার একটা জ্ঞান লাভ হচ্ছে। এবং এমআরসিপির জন্য যে নাইস গাইডলাইন আছে, যেটা বিদেশীয় গাইডলাইন, তাহলে বিদেশে এই সেম প্রসেসের সেম ডিজিজের কী ট্রিটমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা এমআরসিপি যখন আমরা প্রিপারেশন নিই তখন কিন্তু আমরা জানতে পারি। একটা জিনিস খুব সিম্পলি আপনাদেরকে একটা উদাহরণ বলি। দেখেন, আমার একটা বন্ধু, তার বাবা সৌদি আরবে হজ করার পরে, পবিত্র হজ পালন শেষে সে বাংলাদেশে আসছে। আসার পরে তার 14 থেকে 15 দিন হয়ে যাচ্ছে, তার কিন্তু জ্বর কমতেছে না। এখন সে কিন্তু কি করলো, সে বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে গেছে, স্বাভাবিক যাবে, এবং সে 2 থেকে 3টা কোর্সের অ্যান্টিবায়োটিক কিন্তু শেষ করছে। সেটা অ্যামক্সিসিলিন, ক্লাভুলোনিক অ্যাসিড, সেফুরক্সাম, ক্লাভুলোনিক অ্যাসিড, এগুলো কিন্তু দীর্ঘদিন থেকে খাচ্ছে। কিন্তু আমি যেটা এমআরসিপি দেওয়ার সুবিধার্থে আমি বলবো, আমার কিন্তু একটু পড়া ছিল যে এটিপিক্যাল অর্গানিজম নিউমোনিয়া কিন্তু হতে পারে বাইরের দেশে, কন্টামিনেটেড কুলিং ওয়াটার থেকে হতে পারে, লেজিওনেলা দিয়ে হতে পারে। এগুলো কিন্তু আমি এমআরসিপি থেকে জানছি। এটা এফসিপিএসে নাই তা না, কিন্তু আমি এখান থেকে ভালো জানছি। এবং ওইখানে কিন্তু শুধুমাত্র 2 টাকা বা 2.5 টাকার যে ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক আছে, এটা দিলে কিন্তু এই অর্গানিজমগুলো কিল করা সম্ভব এবং পেশেন্ট সুস্থ হওয়া সম্ভব। তো আমি এমআরসিপির জ্ঞান থেকে আমি হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে, তাকে আমি পরামর্শ দিই যে আঙ্কেলকে একটু ডক্সিসাইক্লিন খাইয়ে দেখা যেতে পারে। এরপরে কিন্তু তার র্যাপিড রেসপন্স হয়ে গেছে, 3 থেকে 4 দিন পরে তার জ্বর কিন্তু ভালো হয়ে গেছে। তারা কিন্তু অনেক খুশি আমার উপরে, যদিও এটা আসলে এমআরসিপি থেকেই হয়েছে, আমি বলবো পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য হয়েছে। তো এটাই আর কি, যে আমার নলেজ আরও বেশি ব্রডেন করার জন্য, একটা মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি সহজ করে তোলার জন্য, মানুষের চিকিৎসা সেবাকে আরও বেশি সুন্দর করার জন্য আমার মনে হয় যে একটা দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা বিদেশীয় ডিগ্রি থাকা উচিত। এই কারণে যে একই সাথে আপনি দেশ এবং বিদেশে এই ট্রিটমেন্ট প্রোটোকলগুলো, ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো কীভাবে হচ্ছে
কতটা আধুনিক হচ্ছে দিন দিন চারপাশের বিশ্ব, সেটা আপনি আইডিয়া করতে পারবেন। এবং আমি যখন বলবো যে ইউএসএমএল স্টেপ 1 দেওয়ার কারণ কি, ইউএসএমএল স্টেপ 1 দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে ইউএসএমএল পরীক্ষা যখন আপনারা দিবেন বা যারা দিচ্ছেন বা এই প্রসেসের মধ্যে যারা আছেন তারা জানেন যে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান আপনার থাকা প্রয়োজন। আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বলেন, আপনি প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি যেটা বলেন, এগুলো কিন্তু সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান, যেটা আমাদের ফাইনাল প্রফেও প্রয়োজন হয়। ফাইনাল প্রফ, ফার্স্ট প্রফগুলো যেটা আছে, ফার্স্ট প্রফ থেকে ফাইনাল প্রফে, এগুলো খুব বেশি প্রয়োজন হয় না, আমরা কিন্তু পাশ করে আসতে পারি। অথবা আমি যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি, এমডি ফেজে পরীক্ষা দিয়েছি, তখন কিন্তু এত ডিপ নলেজ প্রয়োজন হয় নাই। কিন্তু আমি যখন ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা দিয়েছি তখন দেখলাম অনেক গভীর এবং ডিপ থেকে কোশ্চেনগুলো আসে। তাহলে আপনি যখন একটা ডিজিজের প্যাথোফিজিওলজি ডিপ সম্পর্কে জানতে পারবেন, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন এই প্রসেসটা কীভাবে হচ্ছে। এবং আপনি যখন ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি জানবেন, তখন খুব সহজে বুঝতে পারবেন যে কোন ডিজিজের জন্য কোন ট্রিটমেন্টটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এখন আমার জন্য স্পেসিফিক কোনটা। আমরা দেখি যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশনে ওষুধের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি টু দ্য পয়েন্টে ওই ডিজিজ সম্পর্কে জানতে পারবেন বা টু দ্য পয়েন্টে আপনার নলেজ থাকবে, তখন দেখবেন আপনার ওষুধের সংখ্যাটাও কমে আসবে। এটা আলটিমেটলি কিন্তু পেশেন্ট বেনিফিট। তাহলে আপনার নলেজটা একই কথা, যে নলেজ যত বাড়বে আপনার ট্রিটমেন্ট তত সুন্দর হবে, মানুষ তত বেশি আপনার থেকে উপকৃত হবে। তো এই জন্যই আমি আমার এই চিন্তা থেকে আমি এই পরীক্ষাটা দিয়েছি। এবং সামনে যদি আমার মনে হয় যে না আমি বাইরের দেশে মুভ করতে চাই, সেক্ষেত্রেও আমার এটা একটা পাথেয় হিসেবে কাজ করবে। এটাই আসলে আমার এই এতগুলো ডিগ্রি এন্ট্রেন্স নেওয়ার এটা একটা মুখ্য উদ্দেশ্য আপনি বলতে পারেন, এবং আমি এটাকেই সামনে রেখে আমি আগানোর চেষ্টা করেছি। ইউএসএমএল স্টেপ 1 প্রিপারেশনটা আসলে কিভাবে নিবেন? এটা হতে পারে আপনি এখন জুনিয়র লেভেলে আছেন, আপনি আমি ফার্স্ট ইয়ার থেকেই বলব, আপনি হয়তো মেডিকেল ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ার আছেন, থার্ড ইয়ার আছেন বা ফোর্থ, ফিফথ ইয়ারে আছেন, অথবা আপনি এখন বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশনে আছেন, আপনি হয়তো এফসিপিএস পার্ট 1 এমডি কোর্সে আছেন বা অন্য কোনো কোর্সে আছেন, এখন আপনি ইউএসএমএল দিতে চান, আপনার কাছে মনে হয়েছে যে আসলে এখন একটু পরিবর্তন দরকার আপনার নলেজের, এবং পাশাপাশি আপনি বিদেশের দিকে, ইউএসএর দিকে একটু মুভ করতে চান, সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নিতে চান। তো আপনি এই দুইটা গ্রুপের জন্য আমি বলবো যে আপনারা যারা, আমি প্রথমে আমার জুনিয়রদের জন্য বলি, যারা জুনিয়র আছেন তারা কিন্তু ইউএসএমএল স্টেপ 1 প্রিপারেশনের জন্য আপনারা জানেন যে এখানে খুব বেসিক এবং মলিকুলার লেভেলের কিছু জ্ঞান প্রয়োজন, যেটা আমাদের প্রফগুলোতে পড়ানো হয় না, অথবা প্রফ ওরিয়েন্টেড যে পাশের জন্য যতটুকু প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি ডিপ কিন্তু ইউএসএমএল স্টেপ 1 যদি পরীক্ষা দেন, এটা কিন্তু মলিকুলার লেভেলে জ্ঞান প্রয়োজন। তো এই মলিকুলার লেভেলে জ্ঞান প্রয়োজন, এটা অর্জন করার জন্য আপনি কী করতে পারেন? আমি বলবো এখানে আপনি কিছু জিনিস সামনে রাখতে পারেন। এক নম্বরে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল, তার মধ্যে হতে পারে এটা কাপলানের ভিডিও, এটা খুব ভালো, কাপলানের ভিডিওটা খুব বেশি হেল্প করে, আমি বলবো ডাক্তার নজির স্যারের ভিডিওটা দেখতে পারেন, যেটা খুব বেশি জনপ্রিয়। তাহলে এই দুইটা ভিডিওকে আপনি সামনে রাখতে পারেন, যে কাপলান ভিডিও এবং ডাক্তার নজির স্যারের ভিডিও। এই ভিডিওতে আপনি কী পাবেন? এখানে আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই সবগুলো ভিডিওর কম্বিনেশন কিন্তু, বা সবগুলো টপিকের কম্বিনেশন আপনি পাবেন। তাহলে এটা আপনি রাখবেন। তাহলে এটা আপনি কীভাবে পড়বেন? আপনার রেগুলার, মনে করেন আগামীকাল আপনার হার্টের আইটেম আছে, অ্যানাটমি, ওই হার্টের আইটেম আপনি তাহলে ডাক্তার নাজির স্যারের ভিডিও থেকে আপনি হার্টটা একটু দেখে নেন, যে এই ভিডিওতে হার্ট সম্পর্কে উনি কী কী কথা বলছেন। তাহলে আপনি ভিডিওটা একবার একটু দেখে নিলেন। এই দেখে নেওয়ার পরে আপনার একটা টেক্সট বুক আছে, হতে পারে সেটা বিডি চৌরাশিয়া, হতে পারে সেটা যেটা বিশ্রাম সিংয়ের বই, যেই বইটা পড়েন, তাহলে তারপরে আপনি একটু চেষ্টা করেন এই বইতে কী লেখা আছে সেটা একটু দেখে নেওয়ার। এবং এরপরে কিন্তু আমি গাইড বই পড়তে নিরুৎসাহিত করব না, কারণ গাইড বই আপনার পড়াটাকে কনসাইজ করে দিবে। তাহলে একই সাথে বই পড়ার পরে আপনি গাইড বই থেকে কোশ্চেনগুলো দেখে নেন। দেখে নেওয়ার পরে কী হবে? আপনি নেক্সট দিন আইটেমে কিন্তু খুব ভালো অ্যান্সার দিতে পারবেন, আমার বিশ্বাস। এখন হতে পারে আপনার কাছে মনে হতে পারে এটা তো অনেক বড় প্রসিডিউর, এটা আমি বলবো যে যারা আছেন, আপনার যারা জুনিয়র আছেন, আপনি যদি একটু কষ্ট না করেন ছোটোবেলা থেকে, তাহলে বড় হয়ে কিন্তু আপনার কষ্টটা বেড়ে যাবে। তাহলে আপনি ছোটোবেলা থেকে একটু কষ্ট করেন, আপনি মোটামুটি একদিনে আপনি যদি 4 ঘন্টা সময় দেন একটা আইটেমের পিছনে, 2 ঘন্টা দিলে এনাফ, কিন্তু 4 ঘন্টা যদি দেন তাহলে হবে কি, এটা আপনার পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেড আপনার আইটেম প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে সুতরাং আপনি এইভাবে একটু আগাইতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি খুব বেশি ভালো করবেন, এবং পরবর্তীতে যখন ধাপে ধাপে আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়বেন, অথবা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে আপনি যখন প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজিগুলো পড়বেন, প্যাথোলজির জন্য প্যাথোমা ভিডিও হতে পারে, প্যাথোমা বইটি আছে সেটা আপনি সুন্দর করে পড়বেন, মাইক্রোবায়োলজির জন্য লেন্স বইটা পড়েন, এবং পাশাপাশি যে বললাম আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। এবং দেখতে দেখতে হবে কি, আপনার একটা ম্যাচুরিটি ডেভেলপ করবে, যেটা পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেড ম্যাচুরিটি। সেটা শুধু যে ইউএসএমএল স্টেপ 1 কাজ করবে তা না, বাকি যে পোস্ট গ্রাজুয়েশনগুলো আছে সেখানেও কিন্তু খুব ভালো আপনি একটা ইফেক্টিভ কাজ কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে এই প্রসিডিউর আপনি অবলম্বন করতে পারেন, এবং পাশাপাশি আপনি কিন্তু আপনার যে নলেজটা বাড়ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আপনি নিজেকে জাজ করার জন্য একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে ইউ ওয়ার্ল্ড নামে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায়, যদিও সাবস্ক্রিপশনটার অনেক বেশি দাম। তো আপনি এটা যাদের সুযোগ আছে তারা নিলেন না, যদি সুযোগ না থাকে তাহলে দেখবেন যে বিভিন্ন গ্রুপগুলোতে
এই ইউওয়ার্ল্ডের পিডিএফ সেকশনটা পাওয়া যায় অথবা হার্ড কপি পাওয়া যায় নীলক্ষেতে বা আমাদের যেরকম কোচিং সেন্টারগুলো আছে সেগুলোতে আপনি হার্ড কপিগুলো অনেক সময় কালেক্ট করতে পারবেন। তাহলে হার্ড কপি অথবা নীলক্ষেত থেকে হার্ড কপি, অথবা আপনি যে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি এখন চাইলেই কিন্তু অ্যাভেলেবল এই গ্রুপগুলো থেকে আপনি পিডিএফ নিতে পারেন। নেওয়ার পরে আপনি দেখলেন যে অ্যানাটমির হার্টের পোর্শন থেকে ইউওয়ার্ল্ডের ইউএসএমএলই স্টেপ 1 রিলেটেড কী কোশ্চেন ওখানে আসছে, তাহলে আপনি যখন এই তিনটার কম্বিনেশন করবেন এবং ওখানে গিয়ে আপনি কোশ্চেন সলভ করবেন, তখন দেখবেন যে আপনার কিন্তু একটা মানে স্ট্রং ম্যাচুরিটি চলে আসবে। আমি বলবো যে আপনি কিন্তু 5th ইয়ারেই, অনেকে আছে দেখবেন 5th ইয়ারে ইউএসএমএল স্টেপ 1 পাস করে যায়, তো আপনি 5th ইয়ারেই আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তাহলে এইভাবে আপনি আগাইতে পারেন, যারা জুনিয়র আছেন তারা এইভাবে সুন্দর করে আগাইতে পারেন। এখন যারা আছেন আমার সিনিয়র আছেন বা যারা আমারই মতো কোর্সমেট বিভিন্ন কোর্সে আছেন, তারা কীভাবে ইউএসএমএল স্টেপ 1 পরীক্ষা দেবেন যারা আমার মতো করে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আপনি বড় পরীক্ষায় আপনি কিন্তু চান্স পেয়ে আসছেন। আপনি এফসিপিএস, আপনি এমডির মতো এত বড় বড় পরীক্ষায় কিন্তু আপনি চান্স পাইছেন। তার মানে আপনার কিন্তু অলমোস্ট 50 to 60% প্রিপারেশন কিন্তু আপনার আছে, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। তাহলে এখন এই 60% প্রিপারেশনের সাথে সাথে আপনি জাস্ট 30 to 40% প্রিপারেশন কীভাবে নেবেন, তাহলে আপনার যদি ডেফিসিয়েন্সি থেকেই থাকে, আপনি তো বুঝতে পারতেছেন যে আপনার ডেফিসিয়েন্সি কোথায়, আপনি ওই জায়গাতে জোর দেন। তাহলে আপনি একটু ভিডিওগুলো দেখতে পারেন, ভিডিওগুলো দেখে আপনার বেসিকটা আরও বেশি ক্লিয়ার করতে পারেন। হয়তো হতে পারে যে একটা বিষয় আপনার বেসিকটা সুন্দর আছে, আরেকটা বিষয় বেসিকটা সুন্দর নয়, তাহলে কোন জায়গায় আপনার ডেফিসিয়েন্সি ওইটা একটু খুঁজে বের করেন, বেসিক ভিডিওগুলো দেখতে থাকেন, ইউওয়ার্ল্ডের অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে আপনি এক্সাম দিতে থাকেন, অথবা আপনি হার্ড কপি নিয়ে পড়তে থাকেন এবং একটা ডিভোশন রাখেন যে না আপনি কিন্তু পারবেন, আপনি বড় পরীক্ষায় ফেস করে আসছেন, আপনি বিভিন্ন এফসিপিএস, আপনি এমডি পরীক্ষায় আপনি এন্ট্রান্স করছেন, তার মানে আপনার প্রিপারেশন নেওয়া আছে। এখন আপনি আপনার ডেফিসিয়েন্সিগুলো একটু পূরণ করে নেবেন, আপনি ঘন ঘন পরীক্ষা দিবেন, বেশি বেশি এক্সারসাইজ করবেন, যে কোশ্চেন এক্সারসাইজ, তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। এবং এটা মোটামুটি অলমোস্ট 4 থেকে 6 মাসের যদি একটা প্রিপারেশন, বা যাদের আরও বেশি ভালো প্রিপারেশন আছে আপনার কাছে মনে হচ্ছে, তারা যদি 3 মাসের একটা টানা প্রিপারেশন নেন আপনার ট্রেনিংয়ের পাশাপাশি বা রেসিডেন্সি কোর্সের পাশাপাশি, তাহলে আমি বলবো যে এটা খুব বেশি কঠিন আপনাদের জন্য হবে না, আপনারা পারবেন। তো এই ছিল আপনাদের জন্য যারা জুনিয়র এবং আমার থেকে যারা সিনিয়র বা কলিগ আছেন তাদের জন্য ওভারঅল একটা প্রিপারেশন স্ট্যাটাস আমি বলবো আপনারা এইভাবে আগাতে পারে। ইউএসএমএলই এবং যেটা এমআরসিপি, দুইটা আসলে দুই মেরুর ডিগ্রি অবশ্যই। এমআরসিপি হচ্ছে ইউকে বেস্ট, যেটা ইংল্যান্ড বা লন্ডন আপনারা যেটাই বলেন না কেন, যুক্তরাজ্য বলেন, আর ইউএসএ বেস্ট হচ্ছে লাইসেন্সিং এক্সাম হচ্ছে সেটি ইউএসএমএল স্টেপ 1। তো আসলে দুইটা ডিগ্রি নেওয়ার প্রয়োজনীয়তা কি? এখন দুইটা ডিগ্রি নেওয়ার প্রয়োজনীয়তা আমি বলবো যে ওই যে প্রথম থেকে কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় ফোকাস করার চেষ্টা করতেছি, সেটি হচ্ছে আপনার সাধারণ মানুষের উপকার এবং আপনার রুগী, সেটা বাংলাদেশি রুগী হোক, সেটি বিদেশি রুগী, আপনি যে ডাক্তার হিসেবে রুগীর বেনিফিট চিন্তা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার নলেজ অনেক বেশি থাকা লাগবে, যেটা আপনারা অনেক ভালো জানেন আমার থেকে। তো এই নলেজটা বাড়ানোর জন্য আপনার কিন্তু যেটা এমআরসিপি এবং যেটা ইউএসএমএলই হচ্ছে একদম টু দ্য পয়েন্টের খুবই মলিকুলার লেভেলের জ্ঞান, যেটা থাকলে আপনি খুব ভালো ডিজিজ সম্পর্কে, প্রসেস সম্পর্কে, ডায়াগনোসিস সম্পর্কে আপনার মাথাটা খুলে যাবে। এবং এমআরসিপি হচ্ছে খুবই ক্লিনিক্যাল ওরিয়েন্টেড পরীক্ষা, আমি বলবো যে একদম ক্লিনিক্যাল শার্পনেস। তাহলে যখন আপনার ইউএসএমএলই এবং এমআরসিপির একটা কম্বিনেশন থাকবে, তখন দেখবেন যে আপনার নলেজ খুবই ডিপ লেভেলে চলে যাবে এবং আপনার যে ক্লিনিক্যাল শার্পনেস, ক্লিনিক্যাল আই, এটা খুব বেশি ভালো, জটিল যে ব্যাপারগুলো এগুলো খুব সহজে আপনি ফেস করতে পারবেন। তাহলে দুইটা বিষয় যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ডিজিজ প্রসেস সম্পর্কে খুব ভালো জানবেন এবং সেই ডিজিজ প্রসেস সম্পর্কে তার যে সমস্যা সেগুলো সমাধান করার জন্য আপনি খুব সহজেই আপনার যে মতামত সেটা দিতে পারবেন। এবং আমি বলি যে অনেকটা এমআরসিপি যেটা পার্ট 2 পরীক্ষা এবং ইউএসএমএল স্টেপ 2 সিকে পরীক্ষা অলমোস্ট কিন্তু দুইটাই ক্লিনিক্যাল বেসড। তাহলে হবে কি যে আপনি একই সাথে আপনার নলেজের ডেপনেসটা বাড়বে, আপনি দুইটা মেরুর যে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউর, ট্রিটমেন্ট প্রোটোকল কীরকম এটা সম্পর্কে একটু জানতে পারবেন। এবং পাশাপাশি আপনার যদি কখনও ইচ্ছা থাকে, আপনি হঠাৎ করে যুক্তরাজ্যে চলে গেছেন, আপনার যুক্তরাজ্যে মন টিকতেছে না, তাহলে কিন্তু আপনি ইউএসএতে সুইচও করতে পারবেন, আপনার যদি ইউএসএমএলই শেষ করা থাকে এবং ওখানে গিয়ে যদি আপনি এমডি পরীক্ষা আবারও দিয়ে যদি কোনো স্পেশালিটি ঢুকতে চান। তো এক্ষেত্রে আসলে আমি বলবো যে যদি সুযোগ থাকে তাহলে আপনি দুই রকম দিকে আগাইতে পারেন, যদি সুযোগ না থাকে আপনি যে কোনো একদিকে আগালেই যে খুব বেশি ক্ষতি হবে তা কিন্তু না। তবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বাংলাদেশে থাকতে চান, তাহলে ইউএসএমএলই থেকে আপনার যেটা এমআরসিপি এইদিকে গেলেই বেশি ভালো হবে, কারণ বাংলাদেশে কিন্তু এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপি সিএইচ এগুলো সম্পর্কে মানুষের একটা আইডিয়া আছে, বিএমডিসি রিকগনিশন আছে এবং আপনি সব মিলে ভালো করবেন। ইউএসএমএল স্টেপ 1 বা ইউএসএমএল যেহেতু একটা লাইসেন্সিং এক্সাম, সুতরাং লাইসেন্সিং এক্সামে আপনি যদি যুক্তরাজ্যের দিকে ধাবিত না হন, তাহলে লাইসেন্সিং এক্সামে মানে যাইতেই হবে এমন খুব বেশি জরুরি না, প্রয়োজনীয়তা নেই। তবে যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত এমআরসিপি যেটা সেটা
খুব বেশি ওয়েল ওরিয়েন্টেড এবং ওয়েল নোন, তাহলে আপনি কিন্তু 2টা ডিগ্রি বললে আপনি এফসিপিএস এমডি এর সাথে বা অথবা ডিপ্লোমার সাথে আপনি একটা এমআরসিপি পরীক্ষা কিন্তু দিতেই পারেন বা এমআরসিপিটা শেষ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনার ইচ্ছা হলে আপনি লন্ডনে শিফট করতে পারেন বা যুক্তরাজ্যে শিফট করতে পারেন, অথবা আপনি পাশাপাশি ইউএসএমএলই করে ফেলতে পারেন। আপনি চাইলে পরে আমেরিকাতেও শিফট করতে পারেন, এটা একটা সুযোগ আছে। তো আমি বলবো যে ওভারঅল কিন্তু আপনি এই প্রসেসে আগাইতে পারেন এবং আমার ক্ষেত্রে একই অপশনই ছিল আর কি, আমি সেভাবেই আগানোর চেষ্টা করেছি। যারা একটু মানে আমার মতো বা আমার থেকেও যারা একটু ফাঁকিবাজ টাইপের আছেন, যে যারা পড়াশোনা করতে চান না বা পড়াশোনা করতে খুব বেশি ভালো লাগে না, যাদের টার্গেট যে আমার জীবনে একটা ডিগ্রি হলে আমি অনেক বেশি ভালো করব, অবশ্যই ডেফিনেটলি আপনি একটা ডিগ্রি যদি খুব মনোযোগ দিয়ে আপনি ডিগ্রিটা শেষ করতে পারেন, আপনার ট্রেনিংটা শেষ করতে পারেন, আপনি ডেফিনেটলি ভালো চিকিৎসক হবেন। সেটা যদি ডিপ্লোমাও হয়, কারণ দেখেন ডিপ্লোমাতে আমাদের যে স্যাররা আছেন, আমাদের যে সিনিয়র ভাইরা আছেন, অনেক ভালো ট্রিটমেন্ট কিন্তু তারা দিচ্ছেন জেলা শহরগুলোতে বা বড় লেভেলে কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন। তার মানে আপনার একটা ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু আপনি ভালো চিকিৎসা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য, দক্ষ চিকিৎসকের ভূমিকা পালন করার জন্য একটি ডিগ্রি যথেষ্ট। কিন্তু তারপরও ওই যে বললাম, আপনার যদি ফ্যাসিনেশন থাকে, আপনি যদি আপনার নলেজটাকে আরও বেশি ব্রডেন করতে চান, আরও জানতে চান, তাহলে কিন্তু আপনার আরেকটু পড়াশোনা করা লাগবে। কারণ জানেন যে প্রত্যেকটা ডিগ্রি মানেই নতুন নতুন কিছু বিষয় আপনাকে জানা লাগবে। তো যখনই আপনি নতুন নতুন বিষয় জানতে চাইবেন, আপনার কষ্ট তো একটু বেশি করাই লাগবে। সুতরাং যারা আসলে একটু কষ্ট করার মানসিকতা আছে, তারা আপনি চাইলেই 2টা 3টা মানে যে ডিগ্রিগুলো আছে, এখন কিন্তু অনেকেরই 2টা ডিগ্রিতে আপনারা এন্ট্রান্স নিচ্ছে, খেয়াল করবেন বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। 2টা ডিগ্রি 3টা ডিগ্রি এখন কিন্তু স্বাভাবিক, এফসিপিএস এমডি বিশেষ করে ম্যাক্সিমাম মানুষেরই বা ম্যাক্সিমাম আমার যে কলিগ বা আমার সিনিয়র বা আমার জুনিয়ররাও কিন্তু ঢুকে যাচ্ছে। তো আমি বলবো যে আপনারা কিন্তু এগুলো করতেই পারেন, আপনি 2টা ডিগ্রিতে ঢুকতেই পারেন, এটা খুব বেশি সমস্যার কিছু না। আবার যেহেতু আপনি এফসিপিএস ডিগ্রিতে আপনার কিন্তু মানে প্রতিযোগিতার কোনো বিষয় না, যে এই নির্দিষ্ট পরিমাণ মার্ক তুলবে সেই এফসিপিএসে চান্স পাবে। সুতরাং এফসিপিএসে আপনি যদি এফসিপিএসে চান্স পান, আপনার কিন্তু অন্যদের যে সিট আপনি নষ্ট করতেছেন এটাও কিন্তু কোনো কনসার্নের বিষয় না। তাহলে আপনি এফসিপিএস একটা আপনি রাখতেই পারেন, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন, অথবা পরবর্তীতে এমডিতে ঢুকলে আপনি এমডি শেষ করার পরে আবার এফসিপিএস করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রেনিং পিরিয়ডটা, যেটা এফসিপিএস যেটা পার্ট 1-এর এন্ট্রান্স, তারপর এফসিপিএস মিড টার্ম, এই ঝামেলাটা কিন্তু আপনার থাকবে না। আপনি যখন এমডি পাস করে ফেলবেন তখন কিন্তু আপনি এফসিপিএস এর যেটা 2 বছর, এই 2 বছর কিন্তু আপনার কমে যাচ্ছে। তাহলে আপনি পরবর্তী 3 বছর স্পেশালাইজ ট্রেনিং করলে আপনার কিন্তু 2টা ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার আপনি ডিপ্লোমার ক্ষেত্রেও তাই, আপনার যদি ডিপ্লোমা করা থাকে তাহলে কি হবে, তাহলে এফসিপিএস এর যে 5 বছরের জার্নি, 2 বছরের পরে যে 3 বছরের এক্সট্রা যে 3 বছর যে স্পেশালাইজ ট্রেনিং করা লাগে, সেই স্পেশালাইজ ট্রেনিং করার মধ্যে কিন্তু 1 বছর কমে যাবে। তাহলে আপনি কিন্তু 4 বছরই এফসিপিএস পাস করে ফেলবেন। তাহলে সব দিকেই বেনিফিশিয়ারি আছে, যে আপনি একটু চেষ্টা করলে, অথবা আপনি বিসিএস পোস্টিংয়ে আছেন, তো বিসিএস পোস্টিংয়ে তো আপনি একটা মেডিকেল কলেজের সাথে থাকাই লাগতেছে। তাহলে আপনি আপনার এমডি শেষ করার পরে মেডিকেল কলেজে আপনি চাকরি করার সুবিধার্থে এমডির পরে আপনি কিন্তু সেখানে কিন্তু ট্রেনিং পোস্ট নিয়ে আপনি ট্রেনিংগুলো শেষ করে আপনি পরীক্ষা দিতেই পারেন। তাহলে আপনার সুযোগ থাকলে আপনি কেন আপনার নিজের যে যোগ্যতা, আপনার যে মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, কেন আপনি সেটাকে আরও বেশি এক্সটেন্ড করবেন না মানুষের কল্যাণে? এটা কিন্তু খুব সহজ, সম্ভব। আপনি চাইলেই সম্ভব। আপনি হয়তো একটু এক্সিকিউট করলে, কারণ আপনি একটা ডিগ্রি যখন শেষ করে ফেলবেন বা একটা ডিগ্রির মধ্যে থাকবেন, তখন কিন্তু ওই বিষয়গুলোতে, সেটা মেডিসিন হোক, কার্ডিওলজি হোক, সার্জারি হোক, গাইনি হোক, শিশু হোক, এই সম্পর্কে কিন্তু আপনার একটা ব্যাপক নলেজ কিন্তু গ্রো করে ফেলবে। তো আপনার যখন নলেজ গ্রো করে ফেলবে, তখন আমি বলবো যে আরও একটা ডিগ্রিতে সেম কোয়ালিটির আর একটা ডিগ্রি শেষ করার জন্য আপনার কিন্তু খুব বেশি পেরেশানি, খুব বেশি মাথা ব্যথার কারণ হবে না। তাহলে আপনি কিন্তু চেষ্টা করতেই পারেন। কিন্তু যারা একটু চাচ্ছেন যে না, আমি এত স্ট্রেস নিতে পারবো না, আমি লাইফটাকে এত জটিল করতে চাই না, তো আপনার জটিল করার প্রয়োজন নাই। আপনি একটা ডিগ্রি শেষ করেন এবং সেইভাবে আপনি আগান, মানুষকে চিকিৎসা দেন, তাহলে আপনি অবশ্যই আপনার ভালো হবে, আমার দেশের মানুষেরও ভালো হবে। আমি বলবো যে আপনার যে এটা খুব বেশি লস এরকম না, আপনি যত জ্ঞান অর্জন করবেন আপনার জন্য লাভ, দেশবাসীর জন্য লাভ। আমি লসের দিকে আমি খেয়াল করতেছি না। আপনি 2টা ডিগ্রি করতে পারেন, অথবা আপনার মানে মানসিকতাকে জটিল করতে না চাইলে আপনি একটা ডিগ্রি করেন, এটা খুব সিম্পল, খুব ভালো জিনিস। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, আমার আত্মীয়স্বজন আছেন, কাছের মানুষ আছেন, তারাও জানতে চায় যে আসলে তুমি যে আসলে বিভিন্ন ডিগ্রিতে ইন্টারেস্ট নিচ্ছ, বা তুমি একবার ইউকের দিকে ধাবিত হচ্ছ, একবার ইউএসের দিকে ধাবিত হচ্ছ, দেশে তুমি চেষ্টা করতেছো, তুমি আসলে ঠিক কী চাও? তুমি কি আসলে দেশেই থাকতে চাও, নাকি তুমি বাইরে চলে যেতে চাও? আমি আসলে এই মুহূর্তে আমি বলবো যে আমার এই মুহূর্তে যদি আপনি বলেন আমার মন কি চায়, তাহলে আমি বলবো যে আমার মন কিন্তু এখনও আমার দেশের মানুষের জন্যই কাঁদে, এবং আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই। আমি বাংলাদেশের এমন একজন ডাক্তার হতে চাই, যেটা আমার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে আমি খুব ভালো মানের একজন ডাক্তার হতে চাই, এবং মানুষকে আমি খুব বেশি আমার মন থেকে সেবা দিতে চাই, এবং
অনেক জটিল জটিল যে বিষয়গুলো থাকে যেগুলো আপনারা দেখবেন যে জটিল জটিল কেস থাকে যেগুলো এনজিওগ্রাম করে যেটার স্টেন্টিং করা যায় না বা এনজিওগ্রাম করে অনেকে আমরা রেফার করি বাইপাসের জন্য, অথবা যে জটিল বিষয়গুলো থাকে যে অনেক সময় যে আমরা জটিল কেসগুলোতে আমাদের স্যাররা মানে এটা ফেস করতে মানে অনেকেই ফেস করেন, আবার অনেকে একটু করেন। তো সেই ক্ষেত্রে আমি এই জটিল বিষয়গুলোর সমাধানের জন্য আমার যারা রোগীরা আছেন বা যারা বাংলাদেশের মানুষ আছেন তাদের জন্য আমি কাজ করতে চাই। এই জন্যই আমি আসলে মানে আমার জ্ঞানটাকে বাড়ানোর চেষ্টা করতেছি যাতে আমি মানে কঠিন কঠিন বিষয়গুলো খুব সহজে সমাধান করতে পারি, এটা একটা অংশ হতে পারে। তো এরই জের ধরে আমার কিন্তু বিভিন্ন দেশের যে এন্ট্রান্স এক্সামগুলো এগুলো দেওয়া, কারণ আমি ওই দেশে আমার একটা হতে পারে আমি একটা এনজিওগ্রাম করে আমি একটা হচ্ছে অবস্ট্রাকশন পেয়েছি বা একটা ব্লক যেটাকে বলে সেটা আমি পেয়েছি। তো এই ব্লকের উপরে আসলে কি করা যায়, এখানে কি শুধু আমি সেটা বেলুন দিয়ে পরিষ্কার করে দিয়ে আসবো অথবা সেখানে রিং লাগিয়ে আসবো, নাকি একটা ক্রিটিক্যাল লেশন বা ক্রিটিক্যাল সমস্যা আছে, এই সমস্যার জন্য আমি এখানে আর কি করতে পারি। এই জন্য কিন্তু আপনার জানার যে বিষয়টা আছে বা এই সম্পর্কে যে জ্ঞানের যে বিষয়টা আছে সেটা কিন্তু জরুরি। তো আমি এই জন্যই বিভিন্ন দেশে অথবা একটা ডিজিজ প্রসেস আছে অথবা একটা পেশেন্ট আপনার কাছে জ্বর নিয়ে আসছে পাইরিক্স বা আননোন অরিজিন নিয়ে, আপনি জ্বরের কারণ খুঁজে পাচ্ছেন না, তো যেই জিনিসগুলো খুঁজে পাওয়া না যায় সেই জিনিসগুলো নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা। এই জন্য আমি দেশীয় ডিগ্রির পাশাপাশি বিদেশি ডিগ্রি সম্পর্কে, তাদের ট্রিটমেন্ট প্রোটোকল সম্পর্কে, তাদের আইডিয়া সম্পর্কে আমি জানতে চাই, যাতে আমার দেশের যে মানুষগুলো আছে এবং যেটা একটু মানে সহজ থেকে একটু কঠিনের দিকে যায়, যেখানে আমরা বিভিন্ন সময় ফেস করতে কষ্ট হয়, এই কষ্টের ফেস করা জিনিসগুলো যাতে আমি আরও সুন্দর করে ফেস করতে পারি এবং আমার দেশের মানুষের জন্য আমি কাজ করতে পারি, সেটাই আমার আসলে লক্ষ্য ছিল। এবং এই মুহূর্তে আমার বাইরে যাওয়ার, সেটা ইউকে হতে পারে, ইউএসএ হতে পারে, সেটা যাওয়ার প্ল্যান নাই। এই মুহূর্তে আমার নলেজটা সমৃদ্ধ করার প্ল্যান, এবং আমি যেহেতু ট্রেনিংয়ে আসি, এনআইসিভিটিতে ট্রেনিংয়ে আসি, আমার এই ট্রেনিং পিরিয়ডটা যাতে আমি খুব বেশি ভালো করে শেষ করতে পারি, আমার স্যারদের কাছ থেকে আমি অনেক বেশি শিখতে পারি, এবং এই শেখাটা আমি যাতে পরবর্তীতে আমার জীবনে, আমার ডাক্তারি জীবনে কাজে লাগাতে পারি, এটাই আমার আসলে এখন মুখ্য উদ্দেশ্য। সেটা হচ্ছে আমার ট্রেনিংটা ভালো করে শেষ করা, পরবর্তীতে একজন ভালো চিকিৎসক হওয়া, সবার দোয়া নিয়ে আমি সামনের দিকে আগায় যেতে চাই। এবং আমি যেটা বিদেশে বা ফরেন কান্ট্রিতে এই সেম প্রসেসে কীভাবে আগানো হয়, তাদের কী প্রোটোকল ফলো করা হয়, কীভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা দেওয়া হয়, তো এটার কম্বিনেশনে আমি যাতে আমার দেশের মানুষের জন্য ভালো চিকিৎসা দিতে পারি, সেটাই আসলে আমার বিভিন্ন ডিগ্রিতে এন্ট্রান্স বা বিভিন্ন ডিগ্রি যদি আমি শেষও করি সেটা আমার লক্ষ্য থাকবে। পরবর্তীতে যদি মনে হয় যে না আমার জন্য এটা ফিজিবল হচ্ছে না, বা আমার যদি মনে হয় যে কখনো মনে হয় যে না আমি বিদেশে চলে যেতে চাই, সে অপশনটাও যাতে আমাদের জন্য খোলা থাকে, আমি এই জন্যই ডাবল কোলাবোরেশনে কাজ করার চেষ্টা করতেছি। যারা ডাক্তার তারা অবশ্যই সবাই মেধাবী, কারণ খুব কষ্ট করে আপনি অনেকগুলো মানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে টেক্কা দিয়ে আপনি কিন্তু গভর্নমেন্ট মেডিকেলে চান্স পেয়েছেন, অথবা হতে পারে আপনি যে কোনো কারণে হয়তো ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে আপনি প্রাইভেট মেডিকেলে পড়ছেন, এটা কোনো ইস্যু না। আপনি বাংলাদেশি ডাক্তার, এটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। এবং আপনি এই পরিচয়ের যে অংশ হিসেবে আপনি দেশের জন্য অবশ্যই ডেফিনেটলি আপনি চিকিৎসা সেবা দিতে চান, আপনি মানুষের পাশে দাঁড়াতে চান, এটা নর্মাল বিষয়, এটা প্রত্যেকটা ডাক্তারের মনের ইচ্ছা থাকে। পরবর্তীতে আপনি আসলে টাকা পয়সা ইনকাম করা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ভালো থাকার জন্য টাকা প্রয়োজন, কিন্তু মানুষের সেবা করার জন্য, দেশের সেবা করার জন্য প্রত্যেকটা ডাক্তারেরই একটা মানসিক সেটআপ এটা কিন্তু সবসময় থাকে, এটা আপনারা বিশ্বাস করেন অথবা না করেন সেটা আমি জোর গলায় বলতে পারি। তো এই যে মানুষের যে সেবা দেওয়ার একটা বিষয় আছে, এই সেবা দিতে গিয়ে দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে আমার ডাক্তার সমাজে যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, জুনিয়ররা আছেন, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছেন। তো আমি এটা বলবো যে এই যে লাঞ্ছনা বঞ্চনা, এটার যে একটা সামাজিক গোলযোগ সৃষ্টি হচ্ছে, আমরা যদি আমাদের যারা সাধারণ মানুষ আছেন, হ্যাঁ, যারা বিভিন্ন ইয়েতে আছেন, বিভিন্ন সেগমেন্টে যুক্ত আছেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেগমেন্টে, এবং ডাক্তারি সবার মধ্যে যদি একটা সুসম্পর্ক বজায় থাকে, সবার একটু ছাড় দেওয়ার মানসিকতা থাকে, হতে পারে ডাক্তার সাহেব কিন্তু সারাদিন অনেক বেশি স্ট্রেসে থাকেন, সে হয়তো একটু হয়তো মেজাজের ভারসাম্য কখনো কখনো হারিয়ে ফেলেন, পরক্ষণেই দেখবেন ডাক্তাররা কিন্তু আপনাকে কখনোই খারাপ চায় না। একটা রুগীর বা আমার একটা পেশেন্টের, একটা ডাক্তার কিন্তু কখনোই সেই পেশেন্টের খারাপ চাইতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আপনি যদি বলেন আমি বিশ্বাস করব না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডাক্তার যেহেতু আপনার কখনোই খারাপ চায় না, আমাদেরও ডাক্তারের বিভিন্ন কার্যক্রমে একটা মেডিকেলে দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট কিন্তু আসে, একটা নাইটে দেখবেন যে গভর্নমেন্ট মেডিকেল, বড় মেডিকেল কলেজগুলোতে 150, 200, 300, 200 পেশেন্টও চলে আসে। তো আসলে এই পেশেন্টগুলো হ্যান্ডেল করা, তাদের সিরিয়াল মেনটেন করে পেশেন্টগুলোকে ডিল করা, এগুলো কিন্তু একটা কঠিন কাজ। তো এই কঠিন কাজে আমরা যারা বাইরে থেকে আসি বা হসপিটালে সেবা নিতে আসি, তাদের উচিত ডাক্তারকে সাহায্য করা। প্রয়োজনে আপনি ডাক্তারকে আরও বেশি সাহায্য করবেন, তাকে বিরক্ত না করে। আপনারা যদি এই কাজগুলো করেন বা ডাক্তারও যদি একটু, আমরা মানুষের সাথে একটু, সাধারণ মানুষের সাথে একটু মিশতে পারি, তাদের কথাগুলো খুব সুন্দর করে আমি শুনতে পারি, তাহলে দেখবেন যে আমার মনে হয় না খুব বেশি গোলযোগের কোনো সুযোগ আছে, এবং ডাক্তাররা ভালো থাকবেন এবং সবাই ভালো করবেন। আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন, আমি বারবারই এই বিষয়টা বলছি। তো আমার মনে হয় যে আমরা যদি এই একটা পরিবেশ, বাংলাদেশের এখন যে পরিবেশ আছে, আমরা আরও বেশি ভালো
এই বিশেষ করে হেলথ সেক্টরে আপনার এই পরিবেশটা সৃষ্টি করতে পারি, তাহলে দেখা যাবে যে ডাক্তার নির্যাতিত হওয়া, ডাক্তার লাঞ্ছিত হওয়া, এই জিনিসগুলো কমে আসবে। এবং আমরা যারা রোগী আছি, আমরা যারা মুমূর্ষু রোগী থাকে, এই রোগীগুলো যে অনেক সময় মুমূর্ষু কন্ডিশন হয়ে যায়, একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। হার্ট অ্যাটাকের পেশেন্ট কিন্তু যখন তখন খারাপ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। তো এই বিষয়গুলো পেশেন্টকে আগে থেকে কাউন্সেলিং করা, পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করা এবং পেশেন্ট পার্টির যে এই বিষয়গুলো নেওয়ার যে মানসিকতা, সেটা যদি আগে থেকে গ্রো করে যায়, তাহলে আপনারা খেয়াল করবেন যে পরবর্তীতে পেশেন্ট যদি খারাপও হয়, তাও কিন্তু তারাই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিবে। কাউন্সেলিংটা অবশ্যই ইম্পর্টেন্ট। আমার স্যাররা বলতেন যে অলওয়েজ ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল মোমেন্টে পেশেন্টকে কাউন্সেলিং করাটা, পেশেন্টের সাথে আমরা কীভাবে কথা বলতেছি, এটা কিন্তু একটা পেশেন্ট পার্টি বিশেষ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাবে আমরা এই ভেজাল হওয়া বা এই যে সমস্যা সৃষ্টি হওয়া, কলিশন সৃষ্টি হওয়া, এই জিনিসটা থেকে আমরা কিন্তু বের হয়ে আসতে পারবো। এবং আমরা যখনই আমাদের সুন্দর কাজের পরিবেশ পাবো, বিদেশিদের মতো মানুষ বাইরের দেশে কেন যায়, বিদেশে কেন যায়, দুইটা কারণে হতে পারে। এক, সেখানে কাজের পরিবেশ ভালো, ডাক্তারদের নিরাপত্তা ভালো। এবং দুই, ডাক্তারদের যে পরিমাণ স্যালারি সেখানে দেওয়া হয়, তাতে কিন্তু ডাক্তারদের অতিরিক্ত যে চেম্বার করা বা অতিরিক্ত প্রেশার, স্ট্রেস নেওয়া, এগুলোর প্রয়োজন হয় না। তো এটাই যদি আমরা বাংলাদেশ সরকার, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো, যদি এটাই সম্ভব হয়, এখানে যদি আমার পরিবেশটা সৃষ্টি করা যায়, ডাক্তারদের ন্যায্য যেটা দাবি দেওয়া বা ডাক্তারদের যেটা তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেটা হ্যান্ডসাম স্যালারি, এটা যদি ব্যবস্থা করা যায়, তাহলে আমি বলবো যে এটা আমি কেন, যে কোনো ভালো ডাক্তার বলেন, যে কোনো ডিগ্রিধারী ডাক্তার বলেন, যে কোনো মেধাবী ডাক্তার বলেন, তারা কিন্তু বাইরে যাওয়া থেকে আমার দেশকেই চয়েস করবে। তো আমি যখন এই মেধাবীদেরকে বাংলাদেশে রাখতে পারবো, তখন আপনি দেখবেন যে আমার কিন্তু তখন বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, চায়না বলেন, এইসব দেশে কিন্তু আমাদের চিকিৎসা নিতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। কারণ এখন পর্যন্ত আমাদের দেশে কিন্তু ইনাফ ফ্যাসিলিটিস আছে আমি বলবো। এবং যদি সরকার বা যারা নীতি নির্ধারকরা আছেন, তারা যদি এই বিষয়টাতে আরও বেশি মনোযোগ দেন, তাহলে দেখা যাবে যে আমাদের হেলথ সেক্টর কিন্তু আমি বলবো যে একটা স্ট্রং পজিশনে চলে যাবে। তখন আমরাই নতুন নতুন আমরা বিভিন্ন প্রস্তাবনা তৈরি করতে পারবো, আমরা বিভিন্ন আমাদের যে রিসার্চ তৈরি করতে পারবো, আমরা এগুলো সাবমিট করতে পারবো WHO-তে। আমাদের প্রজেক্ট প্রপোজাল, এগুলো দেখবেন যে আমাদেরটা তখন বাংলাদেশিদের একটা আলাদা মর্যাদা তৈরি হয়ে যাবে। আমরা অলমোস্ট জানেন যে অলরেডি কিন্তু আমাদের MRCP পেসেস সেন্টার কিন্তু ঢাকাতে চালু হয়েছে। কেন চালু হয়েছে? তাহলে অবশ্যই আমার বাংলাদেশে এমন কিছু আছে বা বাংলাদেশের ডাক্তারদের মধ্যে আমার যে ব্রিটেনের যারা নীতি নির্ধারকরা, তারা এমন কিছু দেখছেন যার ফলে তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মতো দেশে কিন্তু একটা MRCP পেসেস সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। MRCP পাস করাই যে পেসেস সেন্টার থেকে MRCP কমপ্লিট হয়ে যায়, কিন্তু তারা হয়তো চিন্তা করেছে যে আমাদের মধ্যে এমন কিছু আছে যার জন্য তারা কিন্তু পেসেস সেন্টার চালু করেছে। তো আমার মনে হয় যে আমাদের এখন দেখানোর সময় এসেছে, আমরা আমাদের মধ্যে এমন কিছু আছে, এমন কিছু জিনিস লুকায়িত আছে, সেগুলো যদি আমরা বহির্বিশ্বের সামনে, বহির্বিশ্বের দরবারে উপস্থাপন করতে পারি, তাহলে দেখা যাবে যে যেই চিকিৎসাটা নিতে, যেই সেবা নিতে আমরা সিঙ্গাপুর যাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাচ্ছি, চায়না যেতে চাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি করা সম্ভব এবং বাংলাদেশের মানুষ সেখান থেকে খুব ভালো চিকিৎসা পাবে। তো আমি বলবো যে আমার এখন পর্যন্ত কোনো উদ্দেশ্য নাই যেটা বাইরে যাওয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার পার্শ্ববর্তী যারা আছেন সবাই মিলে আমরা আমাদের দেশকে গড়ব এবং আমাদের যে ডিফিকাল্টিসগুলো আছে, যে আমাদের যে সমস্যাগুলো আছে, যেটার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারতেছি না, সেই জিনিসগুলো সমাধানের চেষ্টা করাই এখন আমাদের বড় লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। আর্মিতে গ্রিন কার্ড পাওয়া, এটা প্রথম দিকে আমার একটু মনোযোগ না থাকলেও পরবর্তীতে কিন্তু এটা আমার জন্য খুব বেশি বেনিফিশিয়ারি ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আর্মির যে ISSB-র যে 4টা দিন আছে, আমি যদি বলি যে যাদের ইচ্ছা আছে তাদের এই 4টা দিন ফেস করা উচিত। কারণ এই 4টা জিনিস, এই 4টা দিনে অনেক কিছু শেখা যায়। আমি যখন আর্মির যেটা পরীক্ষার হল সেন্টার বলা হয়, এই হল সেন্টারে আমি যখন ঢুকি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটু বাইরে আছি এবং আমার কাছে এই হলের যে পরিবেশটা, এটা একটা ফ্যাসিনেটিং ছিল। আমার কাছে মনে হয়েছে যে এই পরিবেশটা আমার একটা ফ্যাসিনেশন এবং এখানে একটা ফ্যাসিনেশন কাজ করতেছে। আপনি যখন ভিতরে যারা পরীক্ষা দিয়েছেন, যারা পরীক্ষা দিতে যান, ISSB-র প্রথম দিন বিশেষ করে একটা ফ্যাসিনেটিং কাজ করে। এবং আপনার যে 4 দিন যে ISSB-র মধ্যে থাকেন, এই 4 দিন কিন্তু আপনি কোনো ফোন ব্যবহার করতে পারবেন না, বাইরে কথা বলতে পারবেন না। প্লাস যারা আপনার আশেপাশে যারা বেডে যারা থাকবেন বা রুমে যারা থাকবেন, তাদের সাথে আপনি ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার হচ্ছে যে ফিল্ড ওয়ার্ক করা, আপনার বিভিন্ন প্রোগ্রামগুলো আছে সেগুলোতে যে কাজ করা, এগুলো খুব সুন্দর। এবং এই 4 দিনে আপনার কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ ছিল আর্মির ISSB-র যে পোর্শনটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। আই এম ওয়েল স্যাটিসফাইড। তো আমি বলবো যে এই ISSB পরীক্ষা দেওয়ার পরে অনেকের যে শেষ দিন, যখন আপনার ডিপি যিনি আপনাকে কার্ডটা ধরাই দিবেন, সেটা হতে পারে আপনার জন্য রেড কার্ড, হতে পারে গ্রিন কার্ড, অথবা হতে পারে ইয়েলো কার্ড। ইয়েলো কার্ড মানে আপনি হয়তো ফিজিক্যালি ফিট না বা যে কোনো কারণে একটু সমস্যা হয়েছে, আপনি সেই সমস্যাটা সমাধান করে আসলে তারা আবার আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর রেড কার্ড মানে আপনি ওখান থেকে চলে আসতে হবে। আর গ্রিন কার্ড মানে ইউ আর সিলেক্টেড ফর BMA শর্ট কোর্স, যেটা 6 মাসের ট্রেনিং করে আপনি যোগদান করতে পারবেন। তো আমি বলবো যে আপনি যখন গ্রিন কার্ড বা রেড কার্ড পাবেন, এই মুহূর্তটা খুবই চমৎকার মুহূর্ত এবং খুব এক্সাইটিং মুহূর্ত। তো আমি যখন এই গ্রিন কার্ডটি পেয়েছিলাম, তখন আমার কাছেও আমি আর 10 জনের মতো আমারও খুব এক্সাইটেশন কাজ করেছিল এবং সাথে সাথে কিন্তু আমার মনে হয়েছিল যে আমি
আসলে কি এই আর্মিতে যাব নাকি আমি আলাদাভাবে আমি যে পথে হাঁটতেছি সেভাবে আগাবো। আমি কিন্তু একটা বড় দোদুল্যমান অবস্থায় পড়ে গেছিলাম এবং আমি অনেক আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার যারা পরিচিত আর্মি স্যাররা আছেন, এই স্যারদের সাথে আমি কিন্তু যোগাযোগ করি। তারপরে যারা আর্মিতে এখন বিভিন্ন পোস্টিংয়ে আছেন বা নরমাল যারা প্রফেশনে আছেন, সবার সাথে কথা বলি। তো কথা বলার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এখন আপনি যখনই আপনার এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, যেমন আপনার ফ্যামিলিয়াল ক্রাইসিস আছে কিনা, আপনি আপনার সামনের দিকে গোলটা কি, আপনি কি চাচ্ছেন, আসলে আপনি আর্মিতে ভালো থাকতে পারবেন কিনা, অথবা আপনি সিভিল লাইনে ভালো থাকতে পারবেন কিনা। প্রত্যেকটা জিনিসেরই খুব ভালো দিক এবং খারাপ দিক আছে। তো ভালো এবং খারাপ যেটা রিস্ক বেনিফিট রেশিও যদি আপনি চিন্তা করেন আপনার জীবনের জন্য, আমি বলবো এটা আপনি আমাকে দেখে বা আর 10জন আর্মি অফিসারকে দেখে অথবা আর 10জন সিভিলিয়ান দিকে দেখে এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি জানেন আপনার পারিবারিক কন্ডিশন, আপনি জানেন আমার ফ্যামিলিয়াল ক্রাইসিস, আপনি জানেন আপনার মন কি চাই। তো এই সব কিছু মিলে আপনি যদি খাতায় পজিটিভ এবং নেগেটিভ, একজন আর্মি স্যার আমাকে বলেছিলেন, আমি স্যারের নাম বলবো না, স্যারের জন্য আমার মন থেকে সবসময় দেওয়া, স্যার আমাকে বলেছিলেন তুমি যে দোদুল্যমান অবস্থায় আছো এই দোদুল্যমান অবস্থা থেকে রক্ষার জন্য তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে বাম পাশ এবং ডান পাশে দুইটা অপশন লেখো। ডান পাশ যেহেতু ভালো, তুমি ডান পাশে ভালো দিকগুলো লেখো, যে তুমি আর্মিতে যেতে চাও তার ভালো দিকগুলো লেখো, এবং বাম পাশে তুমি লিখবা যে যেতে চাও না, মানে খারাপ দিক কেন যেতে চাও না সেটা লেখো। এই লেখার পরে তুমি রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করো, চিন্তা করার পরে তোমার যদি মনে হয় যে তুমি গেলে ভালো করবা, ইউ আর অলমোস্ট ওয়েলকাম। আর যদি মনে করো তুমি যদি না গিয়ে ভালো করবা, বাইরে থেকে ভালো করবা, তাহলে তুমি বাইরেই থাকো, সেটা তোমার জন্য মঙ্গল হবে। এই জন্য আমি বলবো যে এটা যাওয়া না যাওয়া এটা কোনো ডেফিনেটিভ কোনো বিষয় না, এটা কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় এটা কারণে যে সেটা তো আসলে আপনার সিকিউর লাইফ, সিকিউর জব, এই মানে এইটার দিক থেকে আপনি কিন্তু একটা ক্লাসি জীবনযাপন করতে পারবেন। তো আমি বলবো যে তারপরে যদি আপনার কোনো প্ল্যান থাকে, দেশ নিয়ে প্ল্যান থাকে বা মানুষ নিয়ে প্ল্যান, আলাদা কোনো প্ল্যান থাকে যেটা আপনি হচ্ছে প্রশাসনের বাইরের ফর্মেটে গিয়ে কাজ করতে চান, তাহলে আমি বলবো যে আপনি এই প্ল্যান ধরে আগাইতে পারেন। তো যাওয়া এবং না যাওয়া সেটা নির্ভর করতেছে একান্তই আপনার যে 4-5টা জিনিস আমি বললাম, এই 4-5টা জিনিসের উপরে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি বাইরে হয়তো ভালো করতে পারি, এই জন্য আমি বাইরে চেষ্টা করছি। আবারও যদি কখনো মনে হয় যে না আমি একটু চেষ্টা করব, তাহলে হয়তো আপনারা জানেন যে ডিগ্রি শেষ করার পরেও আপনি ডাইরেক্ট মেজর র্যাঙ্কে যাওয়ার একটা অপশন আছে ল্যাটারাল এন্ট্রিতে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব, সেটা পরের কথা। তো এই মুহূর্তে আমার এখন প্ল্যান নাই, কিন্তু আমি বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশ আর্মির যে মেডিকেল কোর আছে এটার জন্য আমার সব সময় মন থেকে একটা ভালোবাসা কাজ করে। বিসিএসে যাওয়ার জন্য আমার যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতেছি, একেবারে চেষ্টা করতেছি তা না, আমি পড়াশোনা করতেছি, অন প্রসেসিংয়ে আছি, আপনারা দোয়া করবেন। আমি যেহেতু মানে বাংলাদেশে যদি আপনি বড় কিছু করতে চান, একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলেন বা এটার মধ্যে ঢুকতে চান, বাংলাদেশে থাকতে চান, তাহলে আমি বলবো অবশ্যই এটা বিসিএসের প্রয়োজন আছে। এটা কোনোভাবেই আপনার অস্বীকার করার সুযোগ নাই যে আপনি বাংলাদেশে থাকবেন অথচ বিসিএস না দিয়ে আপনি বড় কিছু হতে পারবেন না, সেটা না, কিন্তু এটা আপনার জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। আপনি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে বড় বড় পোস্ট হোল্ডিংয়েরও প্রয়োজন আছে ভালো কাজ করার জন্য। তো এই জন্য অবশ্যই বিসিএস একটা অপশন হতে পারে আপনার। যদি আমি বলবো যদি আপনার ফ্যামিলিয়াল ক্রাইসিস থাকে, যারা জুনিয়র আছেন বিশেষ করে, যদি আপনার ফ্যামিলিয়াল ক্রাইসিস থাকে, যদি মনে হয় যে আপনি মানে একদম আমৃত্যু একটা সেটেলড লাইফ চান, তাহলে অবশ্যই আপনি আপনার যেটা এমবিবিএস পাস করার পরে আপনি বিসিএসের দিকে আগাইতে পারেন। তবে যাদের বিসিএস যেহেতু একটা লম্বা প্রসেস, যদি সেটা স্পেশাল বিসিএস না হয়, যদি নন স্পেশাল হয় মানে জেনারেল বিসিএস হয়, তাহলে কিন্তু একটা অপশন আপনার জন্য হতে পারে যে আপনি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের দিকেও ঝুঁকতে পারেন, পরবর্তীতে বিসিএস পড়তে পারেন। এবার ম্যান টু ম্যান ভ্যারি করবে, তবে যদি স্পেশাল বিসিএস হয় আপনি অবশ্যই আগে স্পেশাল বিসিএসের জন্য ঝুঁকবেন। এবং বিসিএস যেহেতু অবশ্য প্রয়োজনীয় একটা বিষয়, আপনি যদি বাংলাদেশে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই মানে বিসিএসটা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশি বা বিসিএসের পাশাপাশি পোস্ট গ্রাজুয়েশন, এই দুটার একটা সিমালটেনাস ওয়েতে আপনাকে আগাইতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার রুটিন বা সময়সূচি বা সূচিগুলো আপনাকে ভাগ করে নিতে হবে এবং সেভাবে আপনি ডাবল ওয়েতে আগাইতে থাকবেন। যেহেতু বিসিএস লম্বা প্রসেস, এই লম্বা প্রসেসের মধ্যে আপনাকে ভেঙে গেলে চলবে না। আবার পোস্ট গ্রাজুয়েশন দেওয়ার পরে যদি আপনি বিসিএসের দিকে না যেতে চান, সেটা আলাদা কথা, আপনি ভালো করবেন, কর্পোরেট হসপিটালগুলোতে জব পাবেন, আপনি চেম্বার করতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন। এটা দুইটা দুই মেরুর বিষয়, আপনি চেষ্টা করলেই হয়তো পারবেন ইনশাআল্লাহ। অনেকগুলো মানুষ এবং অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো মানুষ, অনেকগুলো শিক্ষককে আমি এখানে রাখতে চাই। আমি স্পেসিফিক নাম বলতে গেলে সেটা হয়তো লম্বা লাইন হয়ে যাবে, আপনার হয়তো 1-2 ঘন্টাতেও শেষ হবে না। তো আমি বলতে চাই যারা আমার একদম প্রথম থেকে শুরু করে আমার স্কুল জীবন, আমার কলেজ জীবন, আমার মেডিকেল জীবন, আমার এখন পোস্ট গ্রাজুয়েশন লাইফে যেই মানুষগুলো আমি পেয়েছি, আমি এই টোটাল আমার যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে আমি অনেকগুলো যেটা এন্ট্রান্স এক্সামের জন্য যে আমার যে সেন্টারগুলো থাকে, বিভিন্ন কোচিং সেন্টার বলেন আপনারা সেটা খাঁটি বাংলায়, এই সেন্টারগুলো আমি পেয়েছি, আমি সবার প্রতি কৃতজ্ঞ। কারণ কি,
আমার লাইফে আমি যখন ক্লাস 5-এ ছিলাম তখন আমার গোল ছিল কি, ক্লাস 5-এ আমার গোল ছিল, একটাই লক্ষ্য ছিল, সেটা আমার বৃত্তি পাওয়া। আপনারা জানেন যে একটা সময় বৃত্তি চালু ছিল, এখন হয়তো আছে, সেটা ট্যালেন্টফুল সাধারণ গ্রেড, এটা বৃত্তি চালু ছিল। তো আমার তখন সময়ের প্রয়োজনে, ওই সময় আমার প্রয়োজন ছিল একটা ট্যালেন্টফুল বৃত্তি। এইটিও তাই, এসএসসিতে আমার একটা প্রয়োজন ছিল আমার একটা গোল্ডেন এ প্লাস, ইন্টারমিডিয়েটেও তাই একটা গোল্ডেন এ প্লাস। যখন আমি মেডিকেলে চান্স পাওয়ার আগ মুহূর্তে আমার তখন প্রয়োজন ছিল, আমি হচ্ছে মেডিকেলে চান্স পাওয়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আমি যখন গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে গেলাম তখন আমার সময়ের প্রয়োজন ছিল যে আমার ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ বা ফাইনাল প্রপ পাস করা, এটা একটা সময়ের প্রয়োজন ছিল। আমি যখন পাস করে গেলাম তখন আমার একটা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আইদার বিসিএস অথবা পোস্ট গ্রাজুয়েশন। আমি সেই বিসিএস অথবা পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্সের জন্য চেষ্টা করতেছি। তো আমি বলবো আপনি যখন সামনের দিকে আগাবেন, আপনি যখন আপনার মানে খুব সুন্দর কিন্তু মসৃণ পথ না, এই পথগুলো কিন্তু যথেষ্ট কঠিন, আপনাকে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ কিন্তু সুন্দর করে পার করে দিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনি পরীক্ষা দেওয়ার যোগ্যতায় অর্জন করতে পারবেন না। যেমন আপনি যদি এসএসসিতে বা ইন্টারমিডিয়েটে এ প্লাস মিস করেন তাহলে কিন্তু আগেই আপনি অনেকগুলো মার্ক পিছিয়ে যাচ্ছেন আপনি মেডিকেল অ্যাডমিশন থেকে। তাহলে কিন্তু আপনার সময়ের প্রয়োজনে যখন যেটা সামনে আসছে তখন কিন্তু আপনাকে সেটা ফেস করতে হবে, এবং আপনি যদি এই সময়ের প্রয়োজনে ফেস করেন তাহলে দেখবেন যে আপনি অনেক ভালো করতেছেন। তো আপনি এই যে আপনার যে লম্বা জার্নিতে, এই জার্নিতে দেখবেন যে অনেকগুলো শুভাকাঙ্ক্ষী মানুষ, অনেকগুলো হয়তো কেউ আপনার একটু একটু ভালো চায় না সেরকম মানুষ আপনার পাশে থাকবে, কিন্তু সবার জন্য যদি আপনি বিনয়ী হন, আপনি যদি ডিসেন্ট হন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ যে আপনার খারাপ চাই সেও কিন্তু আপনাকে সামনের দিকে আগাই দিবে এবং আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে না। তো আমি বলবো যে এই যে লম্বা জার্নিতে আমি যদি স্পেসিফিক কাউকে আমি ইন্ডিকেশন করি তাহলে সেটা অনেক ছোট হয়ে যায়। আমার যারা শিক্ষক ছিলেন, আমার যারা টিচার ছিলেন, ইভেন আমার যারা সিনিয়র ভাই ছিলেন যারা আমাকে এই পর্যায়ে আসতে হেল্প করছেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সাপোর্ট দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে, বিভিন্নভাবে আমাকে সামনে রেখে, আমাকে উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে আমাকে সামনের দিকে আনার চেষ্টা করেছেন, এমন অনেক ভাই ছিলেন যারা, আমি তাদের নাম বলতেছি না, যাদেরকে আমি বলছি ভাই আমি পরীক্ষা দেওয়ার আগে তাদের থেকে দোয়া নিতাম, স্যারদের থেকে দোয়া নিতাম, জিজ্ঞেস করতাম ভাই আমি আসলে পারবো কিনা, তারা কিন্তু তখন পাশ করে গেছে, তখন বলতো যে না তোমার প্রতি আমাদের একটা আলাদা বিশ্বাস আছে, তুমি পরীক্ষা দিলে পারবা ইনশাল্লাহ। তো আমি কিন্তু আজকে এখানে এই পর্যায়ে আসতে পেরেছি, আমি এখানে আসছি। এই জন্য আমি প্রত্যেকজন মানুষ, আমার পিতামাতা থেকে শুরু করে, আমার শিক্ষকদের থেকে শুরু করে, এই সবাইকে আমি সামনের কাতারে রাখবো। আমি ডেফিনেটলি কারোর কথা বলতে চাচ্ছি না, সবাই আমার শিক্ষক ছিলেন যারা আমাকে এই জার্নিতে হেল্প করেছেন, এবং সবার জন্য আমার মন থেকে দোয়া থাকবে, এবং তাদের কাছে আমার একটা দাবি থাকবে যে আমি যাতে আরও সামনের দিকে যেতে পারি, আমি মানুষের পাশে দাঁড়াইতে পারি এবং ভালো চিকিৎসক হতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি সবার দোয়া প্রার্থী, ছোট বড় যারা আছেন, বিশ্বজোড়া বাচ্চা নামর সবার আমি ছাত্র।